আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের স্মারক হিসেবে গণভবনকে জাদুঘর করতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে। মন্দির মাজারে হামলা সমর্থনযোগ্য নয় বললেন উপদেষ্টারা। শিল্প খাতে অস্থিরতা শীঘ্রই দূর হবে বলে অর্থ উপদেষ্টার আশা। নিত্যপণ্যের বাজারে সুফল পেতে কিছুটা সময় লাগবে মন্তব্য। স্বাধীন দেশে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক অভিযোগ। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 14 বাংলাদেশি ফিরলেন দেশে। বিদেশে আটকা থাকাদের ব্যাপারে সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান। ফেডারেশনগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর অবস্থানে সরকার। নতুন করে দুর্নীতির সুযোগ নেই বললেন উপদেষ্টা। এবং চ্যানেল আই ও প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে আশা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে রোববার একটি কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। গণভবন পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা জানিয়েছেন জাদুঘর নির্মাণে আগামী সপ্তাহে কাজ শুরু করা হবে। তারা বলছেন, মন্দির এবং মাজার সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পদত্যাগের বিষয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং 16 বছরের গুম ও খুনের স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়। সে লক্ষ্যে শনিবার সকালে গণভবন পরিদর্শন করেন সরকারের 3 উপদেষ্টা। পরে এ নিয়ে বৈঠক শেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। সম্প্রতি মন্দির ও মাজার সহ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনার নিন্দা জানান উপদেষ্টারা। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। উপদেষ্টারা জানিয়েছেন আর্থিক সহায়তা সহ
চলতি মাসেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে স্মরণ সভার আয়োজন করতে যাচ্ছে সরকার। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগীর পাশাপাশি স্বজন ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে আইসিইউতে চিকিৎসাধীন মাথায় গুলি লাগা 4 শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নেন ডক্টর ইউনূস। হাসপাতালে পরিচালক আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সে সময় হাসপাতালটিতে ভর্তি সবার সুচিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিল্প খাতের অস্থিরতা শীঘ্রই ঠিক হয়ে যাবে বলে আশাবাদী অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর বোর্ড মিটিং শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে সহায়তা করছে। সরকার ও মালিক এবং শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সবার সহযোগিতায় শিল্প খাতে শ্রমিক অসন্তোষ কেটে যাবে। নিত্য পড়লেন বাজারে শুল্ক ছাড়ের প্রভাব পড়ছে না কেন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুফল পেতে কিছুটা সময় লাগবে। বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওদের সাথে কথাবার্তা শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে চলছে এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। ইন্ধন দিচ্ছে, এদের এমন সহযোগিতা যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে এবং এখন গভর্নরের সিচুয়েশনটা অ্যাকসেপ্ট দিতে পারবে না, আর্মি দিতেও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার স্টেট বডির সাথে আলাপ করছি, তার ক্ষেত্রে আবার একটা করবো। ওদেরকে বলা হয়েছে সবাই আসছে, বর্গ যারা সাবস্ক্রাইবার তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা কথা বলছিলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। স্বৈরাচারী সরকারের পতনের পর স্বাধীন দেশে অন্য কোনো দেশে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওদিকে ছাত্র জনতা আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। দলের নেতা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কাছে নির্বাচন কমিশনাররা তাদের বিক্রি করেছিলেন। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী, যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিভু, এখানে প্রতিনিধি। নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরের রূপনগর এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়েছে বিএনপি। নিহতদের স্বজনরা দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানান। বিচার হোক, আমার ছেলে না, সারা বাংলাদেশের যত ছেলেরা মরতে তাদের বিচার হোক। উনি আন্দোলন ছিলেন, আন্দোলন ছাড়া উনি কিছু বুঝে না। উনি বলতেছে স্বৈরাচার নিপাত না পর্যন্ত আব্বা আমি আপনার সাথে দেখা করব না। শেখ হাসিনা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে এই হত্যাকাণ্ডের জন্য শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শেখ হাসিনা স্বৈরাচার সরকার যেখানে গিয়ে লুকায় থাকুক না কেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার জাতির সামনে তার বিচার করা হবে ইনশাআল্লাহ, এবং সেটা সময়ের ব্যাপার। চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগারগাঁয়ে মিছিল হয়েছে। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন দখলদার বিএনপি এবং বিএনপির কর্মী হতে পারে না। আওয়ামী লীগের এজেন্ট, তারা বিএনপির ভিতরে ঢুকে আজকে দোকান লুট করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাদেরকে এখান থেকে সতর্ক থাকতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অপশক্তি রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতা কর্মীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সাধারণ ক্ষমা ঘোষণার পর প্রবাসী অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া সহজ করতে দুবাই ইমিগ্রেশনে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট। এই হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা এবং সহযোগিতা পাচ্ছেন অবৈধ অভিবাসী বাংলাদেশিরা।
এছাড়া দেশটির শ্রমিক আমদানিকারক কোম্পানির সাথেও বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ব্যাপারে আলোচনা করেছে বাংলাদেশ মিশন। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ঘোষণা করা সাধারণ ক্ষমা বিষয়ে বিভিন্ন নথিপত্র তৈরির কার্যক্রমে সহায়তায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ভিসা জটিলতা এড়াতে বাংলাদেশ মিশন ইতিমধ্যে বেশ কয়েক দফা দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন। হেল্প ডেস্ক খুলেছি, যারা অনিয়মিত আছেন ওখানে যাওয়ার পরে ইনস্ট্যান্টলি তারা তাদের ফাইল প্রসেস হচ্ছে এবং তারা নিয়মিত হয়ে যাচ্ছে। নিয়মিত হয়ে যাওয়ার পরে তারা এখানে বৈধভাবে বসবাস করবেন এবং এই 2 মাসের মধ্যে তারা তাদের জব খুঁজে তারা এখানে বৈধভাবে বসবাস করতে পারবেন। এবং যারা দেশে চলে যেতে চাচ্ছেন তারা সঙ্গে সঙ্গে ওখান থেকে এক্সিট ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হচ্ছে, তারা দেশে চলে যেতে পারবেন। কোনো ধরনের অর্থকড়ি, জরিমানা কোনো কিছুই তাদেরকে পে করতে হবে না, সরকারি কোনো ফি নেই। দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ, আমির সেন্টার, তহসিল সেন্টারগুলোতে জরিমানা মওকুফ, কালো তালিকা প্রত্যাহার ও ভিসা বৈধ করার কার্যক্রম চলছে। সাধারণ ক্ষমার আওতায় 2রা সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত কেবল বাংলাদেশ মিশন দুবাইতে ই পাসপোর্টের জন্য 3,368 আবেদনকারীর বায়োমেট্রিক করা হয়েছে। এছাড়াও ডিজিটাল পাসপোর্ট নবায়ন করা হয়েছে প্রায় 600-রও বেশি। দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমদ আল মারি এর মধ্যে বাংলাদেশ কনসুলেট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। মেহেদী হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত। গত বছর মজুরি আন্দোলনে শ্রমিক নিহতের ঘটনায় গঠিত গণতদন্ত কমিটি বলেছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গুলি করা হয়েছে, এমনকি ঘুমন্ত অবস্থায় শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরও উল্টো মামলা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধেই। শিল্প পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে অভিযোগ করে পুলিশের এই ইউনিট বাতিলের দাবি জানিয়েছেন গণতদন্ত কমিটি। নাজিব বেগের রিপোর্ট। গত বছর অক্টোবর ও নভেম্বরে মজুরি আন্দোলনে শ্রমিক হতাহতের ঘটনা নিয়ে গণতদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে বলা হয়, শ্রম আইনে মালিকপক্ষকে সুরক্ষা দেওয়া হয়েছে। ঘুমন্ত শ্রমিককে গুলি করা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মালিকপক্ষকে কত রকমভাবে আসলে প্রোটেকশন দেওয়া সম্ভব সেটি একটা আইনের চরিত্র দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন, যেটা আমাদের শ্রম আইন 2006-এর মধ্যে আছে, এখনো পর্যন্ত ওভাবেই আছে। একজন কিন্তু ঘুমন্ত অবস্থায় গুলি করে মারা হয়েছে। তিনি কোন আন্দোলন করছিলেন ঘুমের মধ্যে? একটা রাষ্ট্র এটা তো জবাব দিতে হবে, আপনার গুলি, আপনার পোশাক, আপনার সব কিছু আমাদের টাকায় চলে। আপনি ঘুমন্ত অবস্থায় শ্রমিকটি আসলে কোন আন্দোলন করছিলেন যে তাকে গুলি করে মারলেন? এতটা ট্রিগার হ্যাপি পুলিশ তো আসলে ইতিপূর্বে কখনোই ছিল না। জাস্ট মনে হইল ট্রিগার টিপলাম আর মেরে ফেললাম, সে তার পরিচয় শ্রমিক বলে। গণতদন্ত কমিটি জানিয়েছে, এসব ঘটনায় বিজিএমইএ এর সাথে যোগাযোগ করেও সদুত্তর পাওয়া যায়নি। শিল্প পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছে কমিটি। কার্যত শিল্প পুলিশের ভূমিকাটা হচ্ছে শ্রমিকদের দমন করা। মানে এরকম কোনো উদাহরণ নাই যে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, শ্রমিকদের মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছে না, শ্রমিকদের কারখানার ভিতরে কারখানার বাইরে নানা রকমভাবে হয়রানি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, শিল্প পুলিশ সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে, এরকম কোনো উদাহরণ নাই। শিল্প পুলিশ বরঞ্চ দেখা যায় যে তারা যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে শ্রমিকরা, কিংবা তাদের দাবি দেওয়ার কথা জানাতে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা করার জন্য একদিকে সন্ত্রাসী বাহিনী মালিকদের, অন্যদিকে হচ্ছে শিল্প পুলিশ। বর্তমানেও বিভিন্ন বাহিনী দিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগ করেছে গণতদন্ত কমিটি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সবগুলো ফেডারেশনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানে সরকার। তিনি বলেন, নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগ নেই, সবখানেই ফেরানো হচ্ছে স্বচ্ছতা। ইমেজ সংকট কাটাতে মাঠের সাফল্যের পাশাপাশি সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব তার কাঁধে।
আর 10 জন তরুণের মতো শিক্ষা জীবনে তারও ছিল ক্রিকেট ফুটবলে দারুণ আগ্রহ। এখন পুরো দেশের সব ধরনের ক্রীড়া নিয়েই ভাবতে হচ্ছে তাকে। নতুন সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করার আওতায় অন্য সব বিভাগের সাথে ক্রীড়াঙ্গনও রয়েছে। কিভাবে সেখানে কাজ করা হচ্ছে, কি হবে নতুন দিক নির্দেশনা, সেসব নিয়ে জানালেন আসিফ মাহমুদ। বাংলাদেশের প্রতিটা সেক্টরের মতোই ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল এবং এখানে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটা ফেডারেশনেই কিছু কিছু ফেডারেশনে আমি দেখলাম যে প্রায় 38 বছর 40 বছর ধরে একজন সভাপতি হিসেবে বসে আছে। জেলায় 8 বছর 10 বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না এবং আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া পরিষদগুলো সক্রিয় ছিল না এবং রাজনৈতিক ব্যক্তিদের আধিক্যের কারণে সেই ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। তো এই সমস্যাগুলোর সমাধানে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সারা দেশের সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সেটা আবার রিস্ট্রাকচার করার জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ আবার পুনর্গঠন করা হবে এবং তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে তাদেরকে সেই জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্রিকেটাঙ্গনের রদবদল দৃশ্যমান, ফুটবলে তা কিছুটা কঠিন। রয়েছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা। তবে নতুন সরকারের সংস্কার প্রকল্পে অন্য ফেডারেশনগুলোতে সব ধরনের জটিলতা দূর হবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনা হবে যাতে করে সবাই তার কাজের জন্য জবাবদিহির আওতায় থাকে। একই সাথে ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এর বাইরেও বাকি ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা এনএসসি থেকে একটা সার্চ কমিটি করেছি। সেই সার্চ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তার ভিত্তিতে প্রত্যেকটি ফেডারেশনেই যেখানে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে এনে সেই ফেডারেশনগুলোকে রান করার ব্যাপারে সেই সার্চ কমিটি একটা প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরে গেলেও সে আসরে নারী ক্রিকেট দল পারফরম্যান্সের উজ্জ্বলতা দিয়ে ইমেজ ফেরাবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজ ভাঙা কারখানার বিস্ফোরণে 12 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার বেলা 11:30টার দিকে শীতলপুর তেঁতুলতলা এলাকায় এসএন কর্পোরেশন নামে ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসএন কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ভাঙা কারখানায় কাজ করছিলেন এই শ্রমিকরা। হঠাৎ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীদেরকে আগে বাঁচানোর চেষ্টা করতেছি, সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি। যাদেরকে একটু ঝুঁকি মনে করতেছে তাদেরকে আমরা ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আইসিইউ সহ এই অ্যাম্বুলেন্স সহ ডাক্তার সহ আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা করছি। কাজের মধ্যে এই ঘটনাটা ঘটছে। এই বার্নের ঘটনা হোক আর কি, এটা আমরা এখনো ক্লিয়ার বলতে পারতেছি না। এখানে যে 12 জন ভর্তি আছে তার মধ্যে 8 থেকে 10 জন যাদের পার্সেন্টেজ বার্নের পার্সেন্টেজ বেশি, এই 8 থেকে 10 জন মোটামুটি সবাই ঝুঁকিতে রয়েছে। যেহেতু শ্বাসনালী পড়ে গিয়েছে এবং বার্ন পার্সেন্টেজটাও বেশি, ওদেরকে আসলে বিশেষায়িত যে সেবা, আইসিইউ সেবা বা একটা আইসোলেশন, কারণ এখানে অন্য রোগীদের সাথে রেখে আসলে এই ধরনের বার্নের পেশেন্টদের চিকিৎসা দেওয়াটা খুবই টাফ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার সময় বাস্তবতায় শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময় লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার লিমকক উইং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ টেকনোলজি। এমন উদ্যোগে দুদেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে আশা করছেন সংশ্লিষ্টরা। রিপোর্টে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হাল আমলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগের চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই
এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লিমকক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। পরে বিশ্ববিদ্যালয়টির নানান কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় শেষে সমঝোতা স্মারক সই। আশা করি এই সিগনেটারির মধ্য দিয়ে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরও বাড়বে, সেই সাথে বাংলাদেশি স্টুডেন্ট অনেক বেনিফিটেড হবে। আমি প্রত্যাশা করি চ্যানেল আইয়ের মাধ্যমে মালয়েশিয়ার সাথে এই সম্পর্কের আরও উন্নয়ন ঘটুক। We are very proud as Limkoy University has been 35 years in Malaysia, in Africa, in Cambodia, in Nepal, Sri Lanka, and also many parts of the world, including the UK. So we are very happy today. Channel I want to be part of this transformation, and I hope Channel I and wish Channel I could be a big partner in this to transform Bangladesh nation. Today's signing of MOU, which embark a new journey for both of us. We also believe that Channel I, the managing director, Mr. Mukti, also the founder of the Nature Foundation of Bangladesh, and is going a lot of initiative. পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাধা ধরা যেই আমরা যে নানা ধরনের শিক্ষা দিয়ে থাকি, তার বাইরে গিয়ে এখানে কিন্তু নানা ধরনের নানা বিষয় নিয়ে কিন্তু এই ক্রিয়েটিভ টেকনোলজির যে শিক্ষাটা এখানে হচ্ছে, গতানুগতিক শিক্ষার বাইরে কিন্তু যেতে হবে আমাদের। সেই জায়গাটায় আমি বলবো যে মালয়েশিয়ার এই ইউনিভার্সিটি কিন্তু একটা বিশাল যুগান্তকারী একটা কাজ করছে গত 43 বছর যাবৎ, এবং আমি মনে করি যে আমরা যদি এর সাথে এক হতে পারি এবং এই ধরনের ইউনিভার্সিটির সাহায্যে আমরা যদি বাংলাদেশে নানা ধরনের কর্মকাণ্ড করতে পারি, তাহলে কিন্তু ওইটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা বিশাল উপকার হবে। সেটা কিন্তু একটা আমি বলবো একটা খুবই ফলপ্রসূ একটা ইম্প্যাক্ট তৈরি করবে বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য। এবং এই কাজটি কিন্তু করার জন্য আমরা একটা MOU সাইন করেছি, এবং সেটার মাধ্যমে চ্যানেল আই এবং আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে চাই একসাথে, বাংলাদেশের এই তরুণ সমাজকে যাতে আমরা ভালোভাবে একটা অ্যাড্রেস করতে পারি এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা দিয়ে। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই, মালয়েশিয়া। প্রিয় দর্শক, এবারে আই স্পোর্টস। রংপুর মেডিকেল কলেজ ক্রিকেট স্টার্সের উদ্যোগে শহীদ আবু সাইদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মাহফুজার রহমান, কলেজের শিক্ষক ডক্টর শরীফুল ইসলাম মণ্ডল, মাহফুজুল আনোয়ার স্যামুয়েল সহ অন্যরা। টুর্নামেন্টে রংপুর মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে 8টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে রংপুর মেডিকেল কলেজ ভিক্টোরি ভাইপার্সের সাথে রংপুর মেডিকেল কলেজ রয়্যাল স্ট্রাইকার্সের খেলা অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সাধারণ ক্ষমা ঘোষণার পর প্রবাসী অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া সহজ করতে দুবাই ইমিগ্রেশনে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট। এই হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা এবং সহযোগিতা পাচ্ছেন অবৈধ অভিবাসী বাংলাদেশিরা। এছাড়া দেশটির শ্রমিক আমদানিকারক কোম্পানির সাথেও বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ব্যাপারে আলোচনা করছে বাংলাদেশ মিশন। প্রিয় দর্শক, দুঃখিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে
বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 প্রবাসী 14 জন প্রথম ধাপে দেশে ফিরেছে। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে তাদের ক্ষমা করে দেশে পাঠিয়ে দেয় আমিরাত সরকার। ভুক্তভোগী প্রবাসীদের কর্মসংস্থানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহ। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার অভিযোগে গ্রেপ্তার 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ওই বাংলাদেশিদের মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালান ডক্টর মোহাম্মদ ইউনুস। তার অনুরোধে 57 বাংলাদেশিকে ক্ষমা করেন আমিরাতের প্রেসিডেন্ট। প্রথম দফায় বাংলাদেশে ফিরলেন 14 প্রবাসী। এর মধ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 3 জন, আর বাকি 11 জন নেমেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবাসীরা জানালেন তাদের আন্দোলনের গল্প। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কারী নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না, যেহেতু খুবই নতুন মানুষ। কিছুটা অবগত ছিলাম, কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি। আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে, তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে। প্রবাসীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের সম্মান দেয়া সহ দুবাইয়ে গ্রেফতার হওয়া বাকিদের মুক্তির ব্যবস্থা করা হবে বলে জানান 2 সমন্বয়ক। এই দেশে সবচেয়ে বেশি ভোগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। 16-17 বছর বয়সে তারা দেশ থেকে চলে যায়, 50-55 বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায়, কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না। তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। ওনাদের এখন একটাই কনসার্ন, ওনারা অল্প কিছু মানুষ সেখান থেকে বের হয়েছেন, আরও আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে। কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন, তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। দেশে ফেরত আসা প্রবাসীদের কর্মসংস্থানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সমন্বয়করা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। জাতিকে যে কোনো বিভক্তির হাত থেকে রক্ষা করতে এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখতে সঠিক এবং যথাযথ ভিত্তি এবং জনগণের আবেগ অনুভূতির সাথে সঙ্গতিপূর্ণ মূল নীতির ওপর একটি নতুন সংবিধান রচনার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ন্যায়ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রের রূপরেখা, সংস্কার নাকি নতুন সংবিধান নিয়ে বাংলাদেশ পলিসি ডিসকোর্স পিডিবি আয়োজিত গোলটেবিল আলোচনায় এই অভিমত ব্যক্ত করেছেন তারা। বক্তারা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল তা বর্তমান সংবিধান পূরণে হবে না। বিপিডির আহ্বায়ক এস.কে. তারেক খানের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্বাগত জুলুস করেছে দাওয়াতে ইসলামী। রাজধানী মিরপুর 11 নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে থেকে জুলুস বের করে দাওয়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ এবং মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। সংগঠনের নেতা ফোয়াজেল আত্তারি, শাহেদ আত্তারি, আবদুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, নীলফামারী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় জুলুস বের করে দাওয়াতে ইসলামী। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি প্রতিবেশী দেশ ভারতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত 5 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। মণিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে 4 জন নিহত হন। শুক্রবার বিদ্রোহীদের ছোড়া রকেটের বিস্ফোরণ ঘটেছে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোয়ারেংয়ের বাসভবনের কাছে। ভয়াবহ এই সহিংসতার পর জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা চলাকালে একসঙ্গে 5 জন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং কেউ অস্ত্র বহন করতে পারবেন না, এমনকি অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদারের সংগ্রাম ও সাহসিকতা নিয়ে রচিত নাটক এডিটর মহাশয়। কুষ্টিয়ার কুমারখালীর গ্রামীণ জনপদে জন্ম নেওয়া কাঙাল হরিনাথ মজুমদার কিভাবে হয়ে উঠেছিলেন নিপীড়িত মানুষের আশা ভরসার স্থল, সেই সত্য ঘটনাই এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। মাসুম রেজার রচনা এবং পরিচালনায় বোধন থিয়েটারে পরিবেশনায় মঞ্চ নাটক এডিটর মহাশয় দেখা যাচ্ছে আইস্ক্রিনে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবারে তীব্র গরম এবং অতিবর্ষণের ফলে পড়েছে মরিচ চাষ। বৃষ্টির পর গরমের কারণে পচা রোগে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। বাজারে মরিচের দাম ভালো পেলেও ফলন ভালো না হয় হতাশ চাষিরা, লোকসানের আশঙ্কা করছেন তারা। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা সহ ফসলি জমি ও শত শত স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। রোগীদের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের জীবন আচরণ অনুসরণ করতে পারলে দেশের চিকিৎসা সেবা অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের 35তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আয়োজনে বক্তারা কিংবদন্তি এই চিকিৎসককে নিয়ে স্মৃতিচারণ করেন। দেখুন লালা নসিনের রিপোর্টটি। দেশের চিকিৎসা সেবার অন্যতম পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাতাকে নিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্মরণ সভা। হাসপাতাল বা সমিতির সম্পর্কে জানতে হলে স্মরণ সভায় জাতীয় এই অধ্যাপককে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধারা। উনি জীবনের শেষ দিন পর্যন্ত কন্টেম্পোরারি ছিলেন, যেটা আমরাও পারবো না, যে নতুন জিনিস পড়ে সেটাকে অ্যাডাপ্ট করতে পারতাম। সেটা হলো ডক্টর ইব্রাহিম মিশনারি এবং ভিশনারি, এটাই তাকে অমর করে রেখেছেন। যে কারণ মানুষ মিশনারি হয়, ভিশনারি হয়, যে দুটা একত্রে সংমিশ্রণ খুবই পৃথিবীতে বিরল। সেই বিরল লোকের একজন। যারা একবার তার সংস্পর্শে এসেছেন, আমার মনে হয় এটা চুম্বকের মতো একটা আকর্ষণ, সেই আকর্ষণ থেকে কেউ দূরে থাকতে পারেননি। যারা ডাক্তার, যারা নার্স, যারা হসপিটালে কাজ করেছেন, তারা তো প্রতিনিয়ত তাকে দেখেছেন। যারা রোগী হিসাবে এসেছেন, একবার এসেছেন,
তারা তার এখান থেকে আর কোথাও যান না। ডায়াবেটিক রোগীদের সেবা দিতে গিয়ে যে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, তা অনুসরণ করে আগামী দিনগুলোতে চিকিৎসকদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার। সম্প্রতি দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে রাজশাহীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন একথা বলেন। তিনি আরও বলেছেন, মন্দির এবং মাজার সহ ধর্মীয় স্থাপনার হামলা গর্হিত কাজ। যারা এই ধরনের হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে, আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা কথা বলছিলেন। কানাডায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসী জনগণের প্রত্যাশা এবং করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। টরন্টোতে পিডিআই কানাডার আয়োজনে এই আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি আসফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে মনির জামান রাজুর সঞ্চালনায় শহরের ছাত্র এবং নাগরিকরা অংশ নেন। সভায় কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থীরা বক্তৃতা করেন। বক্তব্য রাখেন বিদ্যুৎ রঞ্জন দে, নাসিরুদ্দুজা, সোলাইমান রবিন সহ অন্যরা। সভায় প্রবাসীদের পক্ষ থেকে আন্দোলনের শহীদদের তালিকা ও ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি জানানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতীত শেখ হাসিনার দোসররা এখনও নানাভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। চট্টগ্রামে একটি হোটেলে গণ অভ্যুত্থান পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। জাতীয় সংস্কার কমিশন গঠন, 15 বছরে গুম, খুন ও লুটপাটের বিচার, আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের দায়িত্ব নেওয়া সহ 7 দফা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কোচি সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা সন্ত্রাসী এবং চাঁদাবাজি করেছে বাংলার মসনদে জনগণ তাদের দেখতে চায় না। ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে গাজীপুরে অন্য এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেছেন, 5ই অগস্ট যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই উদ্দেশ্য পূরণ হয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের প্রতিহত করতে হবে। এবারে খেলার খবর।